প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শুনছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি আজকে আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো, যেসব ব্যক্তি কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যায় তাদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা যে কৌশলগুলোর সহযোগিতা নিয়ে থাকেন বা যে মনোসামাজিক চিকিৎসার কথা বলে থাকেন, চলুন আজকে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। আজকের আলোচনাটুকু আমি এই সমস্যার মধ্যে দিয়ে যারা যায়, অর্থাৎ এই কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যারা যায় তাদের সহযোগিতা করার জন্য মনোবৈজ্ঞানিক চিকিৎসাগুলোর খুবই সংক্ষিপ্ত উপস্থাপনা কিংবা পরিচিতি বলতে পারেন। এই চিকিৎসা বিষয়টি খুবই জটিল। অল্প কথায় আসলে বিষয়গুলো তুলে ধরা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যারা চিকিৎসা প্রদান করেন, অর্থাৎ যারা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করে থাকেন, তারা মূলত এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান দ্বারা তারা সমৃদ্ধ। তাই আমাদের মধ্যে, আমরা যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাই, আমাদের এইটুকু কিন্তু মনে রাখতে হবে, যারা সেবা প্রদান করছেন তাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এই সমস্যা নিজের মধ্যে না পুষে সমাধানের জন্য আমাদের যে সহযোগিতা চাওয়া উচিত এবং এই সমস্যা মধ্যে দিয়ে যারা যান তারা যে এই সমস্যা সমাধানের জন্য কিংবা এই মানসিক সংকট উত্তরণের জন্য যে সহযোগিতা পেতে পারেন সে বিষয় সম্পর্কেও একটু আমরা যাতে অবগত হই, সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু মূলত আমি কথাগুলো তুলে ধরি। চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে খুব একটা বোঝা সম্ভব হয় না, বা এই বিষয়টি সম্পর্কে আমার বোঝারও দরকার নেই আমাদের। কারণ চিকিৎসা যিনি প্রদান করেন এবং চিকিৎসার জন্য যে বিষয়গুলো দরকার, যিনি এই চিকিৎসা নিয়ে কাজ করেন, উনি সবচেয়ে ভালো জানেন কখন কোন পরিস্থিতিতে কিভাবে সমস্যা আক্রান্ত ব্যক্তি চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার জন্য কোন কৌশলগুলো ব্যক্তির জন্য সহায়ক হবে এবং কিভাবে চিকিৎসা শুরু করতে হবে, সে বিষয়গুলো মূলত যিনি এই বিষয়ে দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত, প্রাতিষ্ঠানিক জ্ঞান আছেন এবং পেশাগতভাবেও স্বীকৃত, এটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি এই বিষয়গুলো ক্ষুদ্র পরিসরে তুলে ধরার লক্ষ্য বা চাওয়া আমি বরাবর আমার প্রতিটি কন্টেন্টে আমি বলে থাকি, বলার চেষ্টা করি। আজকেও পুনরায় বলছি, আমরা মানসিক সংকটের মধ্যে দিয়ে যারা যাচ্ছি, আমরা যেন সঠিক ব্যক্তি এবং সঠিক চিকিৎসা সম্পর্কে ধারণা নিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি কথাগুলো বলি। সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জন্য কোন ধরনের চিকিৎসাগুলো সহায়ক, কার্যকরী এবং এই চিকিৎসা নিয়ে যারা কাজ করেন তাদেরকে যাতে আমরা খুঁজে বের করতে পারি, এই লক্ষ্যই কিন্তু আমি আলোচনাগুলো করে যাচ্ছি এবং যতটুকু পারছি
আমার দিক থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সীমাবদ্ধতা, আমার অক্ষমতা, আমার না জানাটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি যতটুকুই বলার চেষ্টা করি, যতটুকুই আপনাদের সামনে তুলে ধরি, এটুকু আমার সর্বোচ্চ চেষ্টা। এবং আমি এই বিষয়টা নিয়ে যে চেষ্টা করছি এবং সমস্যা আক্রান্ত যারা আছেন তাদের সহযোগিতা এবং তারা যাতে সঠিক সেবা পান, সেই আকাঙ্ক্ষাটা আমি ধারণ করি। যে আমি আমার প্রচেষ্টা বলেন, উদ্যোগ বলেন, কিংবা আমার কর্মপরিধি বলেন, আমি চালিয়ে যাচ্ছি। এটুকু আমি আমার দিক থেকে আপনাদেরকে বলতে পারি। আমার চাওয়া খুবই স্পষ্ট। আমি চাই সমস্যায় আক্রান্ত ব্যক্তি যেন এই সমস্যা উত্তরণে এবং এই সমস্যার মধ্যে নিমজ্জিত না থেকে কর্মমুখর জীবন এবং আমাদের ব্যক্তি জীবনের পরিপূর্ণ সুস্থতা, বিকাশ এবং কর্মময় জীবনের অধিকারী যেন হতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে উপস্থিত হই। ভিউয়ার্স, তাহলে চলুন আজকে, যেহেতু আমি বেছে নিয়েছি কমপ্লেক্স ট্রমা জন্য যে মনোবৈজ্ঞানিক চিকিৎসা কার্যকরী, সে বিষয়ে আলোচনা করব। তাই প্রথমেই আমি একটু শিরোনামটাই বলে রাখি। আজকে শিরোনাম নির্ধারণ করেছি হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর কমপ্লেক্স ট্রমা। এই কমপ্লেক্স ট্রমার চিকিৎসা নিয়ে আলোচনা করার আগে আমি একটু চলুন কমপ্লেক্স ট্রমা নিয়ে যেটুকু আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। কমপ্লেক্স ট্রমা অর ডেভেলপমেন্টাল ট্রমা, অর্থাৎ কমপ্লেক্স ট্রমাকে ডেভেলপমেন্টাল ট্রমাও বলা হয়। রেফার্স, অর্থাৎ এই কমপ্লেক্স ট্রমা যে জায়গাটা নির্দেশ করে টু দ্য প্রোফাউন্ড লং লাস্টিং ইম্প্যাক্ট অফ রিপিটেড ক্রনিক ইন্টারপার্সোনাল ট্রমা। অর্থাৎ এই কমপ্লেক্স বা ডেভেলপমেন্টাল ট্রমা যে জায়গাটা রেফার করে তা হলো এটার একটা গভীর একটা প্রভাব আছে, প্রোফাউন্ড লং লাস্টিং ইম্প্যাক্ট অফ রিপিটেড। অর্থাৎ এই কমপ্লেক্স ট্রমা আমরা তখনই বলি যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় কোনো একটি ট্রমার মধ্যে দিয়ে যান এবং ব্যাপকভাবে বা গভীরভাবে যা ব্যক্তির উপর প্রভাব ফেলে তার মনোজগতের উপর, এবং যে ক্রনিক ইন্টারপার্সোনাল ট্রমা, এটা ব্যক্তির জন্য কিন্তু খুব জটিল আন্তঃব্যক্তিক একটি ট্রমা বা মানসিক বা আবেগীয় আঘাত। এখানে আরও যা বলতে পারি সাসেস, যেগুলো ব্যক্তির জন্য এই কমপ্লেক্স ট্রমার কারণ হিসাবে দাঁড়ায়, সেগুলো হলো অ্যাবিউজ or neglect occurring early in life within caregiving relationships। অর্থাৎ এই জীবনের প্রারম্ভিক পর্যায়ে বলি বা শৈশবের কথা বলি, শৈশবকালীন আর্লি ইন লাইফ, জীবনের প্রাথমিক পর্যায়ে বিশেষ করে যারা শিশুদের লালন পালন করেন, কাছের মানুষগুলো, তাদের দ্বারাই কিন্তু এই কমপ্লেক্স ট্রমা ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করতে পারে। যেমন বলা হয়েছে অ্যাবিউজ, যারা বিভিন্ন ধরনের অ্যাবিউজের মধ্যে দিয়ে যান, বিশেষ করে আমরা অ্যাবিউজ বলতে কটুবাক্য বা গালিগালাজ, বা আমরা নেগলেক্ট বলতে আমরা বুঝাই যে সমস্ত শিশুরা শৈশবে অবহেলার মধ্যে দিয়ে যায়। এই অভিজ্ঞতাগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো যদি
মানব জীবনের প্রাথমিক পর্যায়ে ঘটে, সেগুলো ব্যক্তির জন্য কমপ্লেক্স বা ডেভেলপমেন্টাল ট্রমা হিসাবে আমরা ধরে নেব। এবং এই ট্রমাগুলো মূলত যারা খুব কাছের মানুষ, বিশেষ করে যারা কেয়ার গিভার্স, তাদের দ্বারাই কিন্তু এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো হয়ে থাকে, যারা এই কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যান। আমরা এবার একটু আলোচনা করি যে কিছু কমন কজেস অফ কমপ্লেক্স ট্রমা, যে কারণগুলো আমরা বলতে পারি সাধারণত হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমেই যে কারণটির কথা আমরা বলতে পারি তা হলো ক্রনিক চাইল্ডহুড নেগলেক্ট, অর্থাৎ শৈশবে যাদের চরম অবহেলার অভিজ্ঞতা আছে, ইমোশনাল অ্যাবিউজ অর ফিজিক্যাল অর সেক্সুয়াল অ্যাবিউজ, শৈশবে যে সমস্ত মানুষ আবেগীয়, শারীরিক এবং যৌন নির্যাতনের মধ্যে দিয়ে যান, তাদের মধ্যে পরবর্তী জীবনে কমপ্লেক্স পিটিএসডি আমরা বলি জন্মলাভ করতে পারে, বা এগুলোকে আমরা কমপ্লেক্স ট্রমার কারণ বলতে পারি। তাছাড়া এখানে আরও যে কারণের কথা বলতে পারি তা হলো গ্রোয়িং আপ ইন এ হাউসহোল্ড উইথ এক্সট্রিম কেওয়াজ, অর্থাৎ যে সমস্ত পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে অতিমাত্রায়, ব্যাপকভাবে, বিশেষ করে শিশুদের যে গ্রোন আপ সময়টা, বেড়ে ওঠার সময়টায় যে সমস্ত পরিবারের মধ্যে কেওয়াজ লেগে থাকে বা ঝগড়াঝাটি লেগে থাকে, ওই সমস্ত পরিবারের বেড়ে ওঠা মানুষগুলোর মধ্যে কিন্তু এই কমপ্লেক্স ট্রমা বিকাশ লাভ করতে পারে, বা তাদের জন্য এগুলো কমপ্লেক্স ট্রমার কারণ হয়ে দাঁড়াতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা দাম্পত্য কলহ বা পারিবারিক কলহের কথা বলতে পারি, এটিও কমপ্লেক্স ট্রমার একটি কারণ। অর কেয়ার গিভার্স উইথ আনট্রিটেড অ্যাডিকশন, অর্থাৎ যে সমস্ত শিশুদের বাবা মা বা পরিবার, তাদের যারা কেয়ার গিভার আছে, এরা যদি কেউ অ্যাডিকশনের মধ্যে দিয়ে, যাতে এই ড্রাগ অ্যাডিক্ট কিন্তু চিকিৎসা নিচ্ছে না, কিংবা অ্যাডিকশনের সমস্যায় ভুগছেন, এই সমস্ত বাবা মা বা পরিবারের যারা শিশুদের লালন পালন করেন, তাদের দ্বারা কিন্তু শিশুরা ট্রমাটাইজড হতে পারে, কিংবা এগুলো তাদের জীবনের কমপ্লেক্স ট্রমার কারণ হতে পারে। তাছাড়া আরেকটি কারণ যা উল্লেখ করতে পারি তা হলো লং টার্ম ইমপ্রিজনমেন্ট, ট্রাফিকিং অর এক্সপোজার টু ওয়ার, অর্থাৎ এখানে আরেকটি যে কারণ কমপ্লেক্স ট্রমার জন্য বলে তা হলো লং টার্ম ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যারা দীর্ঘ সময় জেলে থাকে, যে সমস্ত শিশুরা জেলে বড় হয়, বিশেষ করে মা কিংবা বাবার সান্নিধ্যে, বা বাবা মা কারো যদি মার যদি জেল হয়, বিশেষ করে মার সাথেই তো শিশুদের থাকতে দেওয়া হয় জেলখানায়, কিংবা জেলে জন্ম নিয়েছে যে সমস্ত শিশু, এই সমস্ত শিশুদের যারা দীর্ঘ সময় জেলে থাকেন, যারা জেলে থাকার অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু কমপ্লেক্স ট্রমা এটা একটা কারণ, কিংবা পরবর্তী সময় তাদের মধ্যে কমপ্লেক্স পিটিএসডি, জটিল মানসিক যে রোগ আমরা বলি, সেই রোগটা হতে পারে। ট্রাফিকিং, যে সমস্ত শিশুদের শৈশবে বিক্রি করে দেওয়া হয়, বা তারা কোনোভাবে মিসিং হয়ে যায়, হারিয়ে যায়, বা অন্যভাবে তারা বৈরী পরিবেশে বড় হন, ওই সমস্ত শিশুরা কিন্তু এই কমপ্লেক্স ট্রমার মধ্যে পড়ে যেতে পারে। অর এক্সপোজার টু ওয়ার, মানে যুদ্ধের পরিস্থিতির মধ্যে যে সমস্ত শিশুরা বেড়ে ওঠেন, বা যে সমস্ত দেশে যুদ্ধরত অবস্থা আছে, সে সমস্ত দেশের শিশুরাও কিন্তু এই কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যেতে পারেন, এবং এগুলো তাদের জন্য কমপ্লেক্স ট্রমার কারণ হিসাবে বিবেচিত হতে পারে। এটুকু আমাদের জেনে রাখা ভালো যে আমরা কোন পরিস্থিতি, কোন ঘটনাগুলোকে ট্রমা বলব। আমরা যদি খুব অল্প কথায় মনে রাখি যে শৈশবের অভিজ্ঞতা, বিশেষ করে যারা শিশুদের লালন পালন করেন,
কাছের মানুষগুলো, তাদের দ্বারা শিশুরা যখন অ্যাবিউজ হয়, নির্যাতিত হয়, কিংবা তারা উপেক্ষিত হয়, অবহেলিত হয়, এই সমস্ত বিষয়গুলো কমপ্লেক্স ট্রমা হিসাবে কাজ করতে পারে। তাছাড়া ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা পারিবারিক দাম্পত্য কলহের জায়গাটা, আমরা এই জায়গাগুলোতে ভীষণভাবে একটু মনোযোগী হব। আমরা যারা বাবা মা হিসেবে সন্তানের দায়িত্ব নিয়েছি, আমরা জায়গাটায় কিন্তু মনে রাখব যে এই কমপ্লেক্স ট্রমা কিন্তু মানুষের সমস্ত বিকাশের জায়গাটাকে কিন্তু থামিয়ে দেয়। মস্তিষ্কের নার্ভ সিস্টেমকে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে প্রভাবিত করে। অর্থাৎ এই কমপ্লেক্স ট্রমা মধ্যে দিয়ে যারা যায়, তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জীবনের জটিলতা বা জীবনের মুখোমুখি হতে কিন্তু তারা চরমভাবে কিন্তু তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনকি তাদের স্বাভাবিক বিকাশের জায়গাগুলো চরমভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায়, প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে যায়। তাই আমরা বিষয়টি প্রতি অত্যন্ত যত্নশীল হব, আমাদের শিশু সন্তানরা যেন, শৈশবটা যেন তারা একটা নিরাপদ, একটা সুস্থ সবলভাবে বেড়ে ওঠার সহায়ক যে পরিবেশ শিশুদের জন্য দরকার, সেই জায়গাটা যেন বাবা মা হিসাবে, কেয়ার গিভার হিসাবে আমরা মনে রাখি। আমরা এবার একটু ভিউয়ার্স চলুন আলোচনা করি এই সমস্যায় বা এই কমপ্লেক্স ট্রমা জন্য মনোবৈজ্ঞানিক যে সমস্ত চিকিৎসার কথা বলা হয়েছে সে বিষয়ে একটু ধারণা নিই। এক্ষেত্রে আমরা যা বলতে পারি, দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর কমপ্লেক্স ট্রমা ইজ ট্রমা ইনফর্ম সাইকোথেরাপি। অর্থাৎ এই সবচেয়ে কার্যকরী বা ভালো চিকিৎসা আমরা এই কমপ্লেক্স ট্রমার জন্য বলতে পারি যে এই ট্রমা সম্পর্কে, ট্রমা আক্রান্ত ব্যক্তিকে যত বেশি আমরা তাদেরকে অবগত করতে পারবো, সেটা জ্ঞান দিতে পারবো, ধারণা দিতে পারবো, তত বেশি তারা জায়গাটায় সচেতন হবে। কারণ আমরা জানি এই ট্রমা অর্থাৎ কমপ্লেক্স ট্রমা যেহেতু শৈশবে অভিজ্ঞতাগুলোর প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে, এবং শৈশবকালটি মূলত শিশুরা কোনো জিনিসকে মূল্যায়ন করার, অর্থাৎ ভালো মন্দ বিচার করার যে মানসিক শক্তি বা পরিপক্কতা, সেই সময়টি কিন্তু শিশুদের জীবনে তখন আসে না। তখন শিশুদের সামনে যা ঘটে, শিশুরা যে পরিস্থিতি, যে পরিণতির মধ্যে দিয়ে যায়, সেভাবে নিজেদের আত্মপরিচয়ের জায়গাটা খোঁজে। তাই আমাদের এই কমপ্লেক্স ট্রমা আক্রান্ত ব্যক্তিকে আমরা যত বেশি ট্রমা সম্পর্কে ইনফরমেশন দিতে পারবো, তত বেশি তারা এই জায়গাটায় সঠিক এবং যথাযথ জ্ঞান লাভ করতে পারবেন এবং নিজেদের এই ট্রমা থেকে বের করে নিয়ে আসার জন্য নিজেকে প্রস্তুত এবং ধাপে ধাপে নিজেকে সেই জায়গাটায় সক্ষমতার জায়গাটা তুলে ধরার চেষ্টা করবেন। অর্থাৎ নিজেকে সাজাবেন এবং জীবনের ঘটে যাওয়া যে দুঃসহ স্মৃতি বলি বা ট্রমাটিক এক্সপিরিয়েন্স বলি, আঘাতমূলক স্মৃতিগুলো যেগুলো ব্যক্তির মনোজগৎকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেই জায়গাটা নতুন করে প্রসেস করার জন্য, অর্থাৎ নতুন করে সাজানোর জায়গাটার যে সক্ষমতা দরকার, মানসিক দৃঢ়তা দরকার, মানসিক শক্তি দরকার, সেই জায়গাটায় তারা যাতে পৌঁছতে পারে, সেরকম করে ব্যক্তিগুলোকে কিন্তু প্রস্তুত করতে হয় এই কমপ্লেক্স ট্রমা চিকিৎসার ক্ষেত্রে। এই কথাগুলো এখানে বলার চেষ্টা করা হয়েছে। তাই আমরা এখানে বলতে পারি যে এই কমপ্লেক্স ট্রমার বেস্ট ট্রিটমেন্ট হলো ট্রমা ইনফর্ম সাইকোথেরাপি, হুইচ অফেন ইনভলভস এ ফেজড অ্যাপ্রোচ। অর্থাৎ এই যে ফেজড অ্যাপ্রোচ বলতে আমরা স্তরে স্তরে বা ধাপে ধাপে ব্যক্তির মধ্যে, অর্থাৎ এই যে ট্রমাগুলো ব্যক্তির জীবনে ঘটেছে, ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো কখন কোন পরিস্থিতিতে, কোন অবস্থায়, কোন সময়ে, এরকম করে করে ধাপে ধাপে স্তরে স্তরে ব্যক্তির এই জায়গাগুলোকে, সব ব্যক্তির ওই অবস্থাগুলো খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং সেভাবে ব্যক্তিকে প্রস্তুত করা হয়। যার জন্য এই ট্রমা, কমপ্লেক্স ট্রমা নিয়ে যারা কাজ করেন
তারা জানেন কিভাবে এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য চিকিৎসা শুরু করতে হয় এবং ধাপে ধাপে ব্যক্তিকে কিভাবে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হয়। তাই আমরা ট্রমা আক্রান্ত ব্যক্তি যারা আছে কিংবা আমাদের যদি এরকম কেউ জানাশোনা থাকে যারা ট্রমা নিয়ে কাজ করেন, আমরা তাদের সহযোগিতা চাব। এক্ষেত্রে আমরা যা আরও বলতে পারি তা হলো স্টার্টেড উইথ স্টেবিলাইজেশন অ্যান্ড মুভিং টু প্রসেসিং দ্য ট্রমা। অর্থাৎ আমরা জানি যেহেতু ট্রমা মানেই ব্যক্তিকে চরমভাবে নার্ভাস করে দেয়, অর্থাৎ ব্যক্তি মানসিক যে সক্ষমতা বলি দৃঢ়তার জায়গাটা হারিয়ে ফেলে, ব্যক্তি কোনো চাপ নিতে পারে না ব্যক্তি। সেক্ষেত্রে ব্যক্তি যাতে এই জায়গাটায় সক্ষমতা অর্জন করতে পারে, মানসিক দৃঢ়তার জায়গাটা অর্জন করতে পারে, সেই জায়গাটায় আমরা প্রথম নিশ্চিত হব। তারপরে আমরা ব্যক্তির জীবনে ঘটে যাওয়া যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো রিপ্রসেস করার জন্য বা প্রসেস করার জন্য আমরা ধাপে ধাপে আমরা চেষ্টা করব। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তাহলে এভিডেন্স বেসড থেরাপিস। কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো একদম পরীক্ষিত, অর্থাৎ গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই চিকিৎসা পদ্ধতিগুলোই হলো সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি যাদের জীবনে কমপ্লেক্স ট্রমা বা যারা পিটিএসডিতে ভোগেন বা যাদেরকে আমরা ট্রমা ভিকটিম বলি, এই সমস্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে কার্যকরী এবং পরীক্ষিত এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে এখানে যা উল্লেখ করা হলো যেমন ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং EMDR are highly recommended for addressing the symptoms of complex PTSD. অর্থাৎ এই কমপ্লেক্স ট্রমা থেকে যাদের মধ্যে কমপ্লেক্স PTSD বিকাশ লাভ করে তাদের জন্য যে দুটো মনোবৈজ্ঞানিক চিকিৎসা সবচেয়ে বেশি রিকমেন্ড করা সুপারিশ করা হয় তা হলো একটি হলো ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আরেকটি হলো EMDR বা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। এই দুটো চিকিৎসা পদ্ধতি মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিকে সবচেয়ে বেশি সুপারিশ করা হয় বা রিকমেন্ড করা হয়। তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে তা হলো আদার থেরাপিস লাইক ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি হলো ব্যক্তি এবং থেরাপিস্ট এবং চিকিৎসকের মধ্যে কথোপকথনের মাধ্যমে ব্যক্তিকে ট্রমা সম্পর্কে সচেতন করেন এবং এই সমস্যা থেকে ব্যক্তি কীভাবে ধাপে ধাপে নিজেকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারেন সে বিষয়ে ইনসাইট গেইন করার জন্য বা ব্যক্তি যাতে সেই মানসিক সে সক্ষমতা জ্ঞান এবং বোঝার জায়গাটা ব্যক্তি অর্জন করতে পারেন সেই জায়গাটা সহযোগিতা করে থাকেন। এবং সেই জন্য এই DBT বলি আমরা সংক্ষেপে যাকে বলে ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপিও এই ট্রমা ভিকটিম পিপল যারা আছে তাদের জন্য একটা কার্যকরী মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে যা বলা হয়েছে ক্যান অলসো বি বেনিফিশিয়াল অ্যান্ড অ্যাড্রেসিং কো-অ্যাকারিং ইস্যুস লাইক ডিপ্রেশন অর সাবস্টেন্স অ্যাবিউজ ইজ ক্রুশিয়াল। যারা কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যান অর্থাৎ যারা কমপ্লেক্স PTSDতে ভোগেন তাদের মধ্যে কিন্তু অন্যান্য জটিল মানসিক রোগের উপসর্গ কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যে কারণে এই অন্যান্য মানসিক রোগের উপসর্গগুলো খুঁজে বের করার জন্য কিন্তু এই DBT অর্থাৎ ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি এটি সহায়ক কৌশল, মনোবৈজ্ঞানিক চিকিৎসা কৌশল, যার মাধ্যমে ব্যক্তির মধ্যে অন্যান্য যে সমস্ত মানসিক জটিল রোগগুলো আছে সেগুলো সম্পর্কে জানা যায়, বোঝা যায় বা তাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসা যায়। বিশেষ করে ডিপ্রেশন, কারোর মধ্যে যদি মাদকাসক্তি অর্থাৎ অ্যাডিকশন ইস্যুস আছে বা সাবস্টেন্স অ্যাবিউজ আমরা যাদেরকে বলে যারা মাদকাসক্ত হয়ে পড়ে, এই বিষয়গুলো কিন্তু ডিল করতে হয় এই কমপ্লেক্স ট্রমা নিয়ে যারা কাজ করে। এটুকু হলো মূল কথা আমরা কমপ্লেক্স ট্রমা চিকিৎসার ক্ষেত্রে। আমরা একটু এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আরেকটু কথা বলি, অর্থাৎ
আমরা যে চিকিৎসা পদ্ধতিগুলোর এখানে পরামর্শ দেওয়া হয়েছে, রিকমেন্ড করা হয়েছে, তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করতে পারি, বা যা আমি পূর্বে আলোচনা করেছি, তাহলে ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এক্ষেত্রে যা বলা হচ্ছে, দিস থেরাপি হেল্পস ওয়ার্ক থ্রু ট্রমাটিক মেমোরিজ অ্যান্ড চেঞ্জ আনহেল্পফুল বিলিভস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ এই ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মূল কাজই হলো, বা তারা যে জায়গাটা সহযোগিতা করে থাকেন তা হলো ব্যক্তির যাতে এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলোর প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে আনহেল্পফুল বিলিভসগুলো তৈরি হয়েছে, ব্যক্তির এই বিশ্বাসের জায়গাটায় ব্যক্তি যাতে পরিবর্তন করতে পারেন, এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যক্তি মধ্যে যে বিশ্বাস জন্ম নিয়েছে এই ট্রমাটিক মেমোরিজ বা ট্রমাটিক ইভেন্টস থেকে, সেগুলো যাতে ব্যক্তি পরিবর্তন করতে পারে, বিশ্বাসের জায়গাটা ব্যক্তি যাতে পরিবর্তন করে ব্যক্তির সুস্থতার জন্য যে বিশ্বাস দরকার, সেই বিশ্বাসের জায়গাটায় ব্যক্তি যাতে উদ্বুদ্ধ হন, ব্যক্তি যাতে সক্ষম হন, সেই জায়গাটায় মূলত এই ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা সহযোগিতা করেন। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো, ইট ইনভলভস বোথ টকিং অ্যাবাউট দ্য ট্রমা অ্যান্ড গ্র্যাজুয়ালি রি-এঙ্গেজিং ইন অ্যাক্টিভিটিস মে হ্যাভ অ্যাভয়েডেড। আমরা জানি ট্রমা ভিকটিম পিপল যারা আছে, যারা ট্রমার মধ্যে দিয়ে যায়, যেসব পরিস্থিতি ঘটনা ব্যক্তির মধ্যে ট্রমার জন্ম দেয়, অর্থাৎ যে সমস্ত পরিস্থিতি বা ঘটনাগুলো ব্যক্তির এই ট্রমাটাইজড হওয়ার জন্য দায়ী, সে সমস্ত পরিস্থিতি বা সে সমস্ত ঘটনাগুলো কিন্তু ব্যক্তি এড়িয়ে চলে, অর্থাৎ এগুলোর মুখোমুখি হতে চায় না। এগুলো যাতে ব্যক্তি ধাপে ধাপে পুনরায় এই ঘটনাগুলোর সাথে ব্যক্তি নিজেকে জড়াতে পারেন, বা ব্যক্তির জীবনের যে জায়গাগুলো ব্যক্তি মনে করছে যে এই পরিবেশ বা পরিস্থিতি মোকাবেলা করে ব্যক্তির পক্ষে জীবন পরিচালিত করা সম্ভব নয়, সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে সক্ষমতা আনতে পারেন। সক্ষমতা আনার জন্য যে মানসিক শক্তি দরকার, ব্যক্তির যে কগনিটিভ জায়গাটার মধ্যে যে ব্যক্তির যে নতুন করে বোধ বলি বা জ্ঞান বলি বা বিশ্বাস বলি, সেগুলো আনয়নের জন্য যে বিষয়গুলো দরকার, অর্থাৎ যেভাবে ব্যক্তির সক্ষমতার জায়গাগুলো ব্যক্তির মধ্যে আনয়নের সহায়ক, সেই বিষয়গুলি মূলত এই কগনিটিভ ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা বিবেচনায় রাখেন, সেভাবে তাদেরকে সহযোগিতা করেন ব্যক্তি যাতে জীবনে পুনরায় যে ঘটনাগুলো, যে বিষয়গুলো এড়িয়ে চলেন, যে বিষয়গুলো তাদের জীবনের এই ট্রমার জন্য দায়ী, সেগুলোর যাতে পুনরায় তারা মুখোমুখি হয়, এবং সেগুলো মোকাবেলা করে ব্যক্তি যাতে জীবনের সক্ষমতার জায়গাটি তুলে ধরতে পারেন, সে সক্ষমতা, সে দৃঢ়তা, সে মানসিক মনোবল আনয়নের জন্য সহায়ক ভূমিকা রাখেন। এবার আমরা আলোচনা করি একটু EMDR নিয়ে। এখানে যা বলা হয়েছে, EMDR হলো আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। EMDR মূলত একটি ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো একটি কৌশল। এটি মূলত ব্যক্তির যে সমস্ত ঘটনা বা বিষয় দ্বারা ব্যক্তি এই ট্রমাটাইজড হন, সেই বিষয়গুলোর প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে কগনিশন, ইমোশন এবং ব্যক্তির মধ্যে যে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ব্যক্তির বডি সিস্টেমে যে ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ বডির মধ্যে যে সেন্সেশন তৈরি হয়, এই সবগুলো বিষয় কিন্তু এই EMDR রিপ্রসেস করার সহায়তা করে। অর্থাৎ EMDR মূলত একটি ইনসাইট বেস সাইকোথেরাপি। ব্যক্তির নিজেই নিজের সক্ষমতার জায়গাগুলো, অর্থাৎ যে বিষয়গুলোর দ্বারা ব্যক্তি এই মানসিকভাবে অসুস্থ হয়েছেন, অর্থাৎ এই ট্রমার মধ্যে পড়েছেন,
সেই বিষয়গুলো প্রেক্ষিতে ব্যক্তির যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা ব্যক্তি নিজেই সেইগুলো মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন করার একটা সুযোগ পায় EMDR থেরাপির মাধ্যমে। সেই জন্যই বলা হয়েছে এটি মূলত চক্ষু সঞ্চালনের মাধ্যমে। আমরা জানি যে মানুষ ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছু দেখে। এই সময় ব্যক্তির আমরা বলি যে র্যাম বলি, র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ চক্ষু যত বেশি মুভ করবে তত আমরা কোনো জিনিসকে আমরা মনোছবি দিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এই EMDR এর ক্ষেত্রে কিন্তু এই চক্ষু সঞ্চালনের মাধ্যমে ব্যক্তির জীবনে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো ব্যক্তির কাছে ট্রমাটিক, সেই ঘটনাগুলো ব্যক্তি পুনরায় এই EMDR সেশনে ভিজুয়ালাইজ করতে পারে এবং এই ট্রমার সাথে সম্পর্কিত ব্যক্তির মধ্যে যে কগনিশন, অর্থাৎ ব্যক্তি নিজেকে জায়গাটা যেভাবে মূল্যায়ন করেন, এই মূল্যায়নের জায়গাটা পুনরায় নতুন করে মূল্যায়ন করার সক্ষমতার জায়গাটা কিন্তু EMDR থেরাপির মাধ্যমে ব্যক্তি আনতে সক্ষম হন। পাশাপাশি ব্যক্তির এই ট্রমার সাথে সম্পর্কিত যে সমস্ত আবেগীয় এবং আবেগের সাথে সম্পর্কিত যে সমস্ত বায়োলজিক্যাল যে সেন্সেশন আছে সমস্ত কিছুকে রিপ্রসেস করে। অর্থাৎ মূল কথা EMDR আমাদের মস্তিষ্কে বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ট্রমার প্রেক্ষিতে যে ধরনের একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজকে ডিসেন্সিটাইজড করে, ধাপে ধাপে ভাঙে এবং রিপ্রসেস করে। সেই জন্যই এটাকে নাম দেওয়া হয়েছে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। অর্থাৎ রিপ্রসেস করে হলো নেগেটিভ কগনিশনটা ব্যক্তি যখন, অর্থাৎ এই ট্রমা ভিকটিম অবস্থায় ব্যক্তি নিজেকে যেভাবে দেখেন, যেভাবে মূল্যায়ন করেন, সেই মূল্যায়নের জায়গাটা ব্যক্তি যখন নতুন করে মূল্যায়ন করার সুযোগ পায়, বিষয়গুলো এই পরিস্থিতিগুলো নতুন করে বোঝার সুযোগ পান এবং এই অবস্থায় ব্যক্তি অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো, জীবনের কোনো এক সময় ঘটে যাওয়া ঘটনাগুলো বর্তমানে ব্যক্তি নতুন করে সেগুলো পুনর্মূল্যায়নের একটা সুযোগ পান এই EMDR থেরাপির মাধ্যমে, যা ব্যক্তির এই মস্তিষ্কে বলি বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বলি লক হয়ে থাকা যে সমস্ত মেমোরিজগুলো আছে সেগুলো EMDR আনলক অবস্থায় রিপ্রসেস করে। এই রিপ্রসেসের ফলে ব্যক্তি নতুন করে ইনসাইট পায়, অর্থাৎ তার নেতিবাচক জায়গাটায় ইতিবাচকভাবে ব্যক্তি নিজেকে মূল্যায়ন করার একটা সুযোগ পায় EMDR সেশনের মাধ্যমে। অর্থাৎ ব্যক্তির যে কগনিটিভ চেঞ্জের জায়গাটা চলে আসে, নেগেটিভ কগনিশন, যেখানে ব্যক্তি নিজেকে অক্ষম, অসহায় বা নিজের সক্ষমতার সমস্ত জায়গাগুলো ব্যক্তি লস হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু, সেই সক্ষমতার জায়গাটা কিন্তু EMDR থেরাপির মাধ্যমে ব্যক্তি পুনরায় ফিরে পান। অর্থাৎ ব্যক্তির মধ্যে পজিটিভ কগনিশনের জায়গাটা ব্যক্তির মধ্যে আসে, অর্থাৎ ব্যক্তি সেই সক্ষমতার জায়গাটা খুঁজে পান, যে কারণে ব্যক্তি নিজেকে সুস্থ সবলভাবে জীবন পরিচালনার সক্ষমতার জায়গাটায় ব্যক্তি ধাপে ধাপে নিজেকে নিয়ে আসতে সক্ষম হন এই EMDR থেরাপির মাধ্যমে। এক্ষেত্রে একটু বলা হয়েছে EMDR সম্পর্কে, কিন্তু EMDR আর মূল কথা হলো যে EMDR এর ব্যাখ্যা বলি, EMDR চিকিৎসার কৌশল বলি, এটি মূলত ব্যক্তি যিনি চিকিৎসা নিতে আসেন ওই ব্যক্তির বোঝা, তার জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা, আর্থসামাজিক অবস্থা এবং ব্যক্তি যেভাবে বুঝতে চান সেভাবে কিন্তু EMDRটা ব্যক্তির সামনে তুলে ধরা হয়। সেই জন্য EMDRকে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা, মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বলা হয়। এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে থেরাপিস্ট এর চেয়ে যিনি সমস্যা আক্রান্ত ব্যক্তি তার সক্রিয় ভূমিকায় এখানে
পাওয়া এই EMDR চিকিৎসার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। তাই যারা এই ট্রমার মধ্যে দিয়ে যান তাদেরকে বলবো আপনারা EMDR চিকিৎসা পদ্ধতির সহায়তা নিয়ে দেখতে পারেন। যারা ট্রমা থেকে বের হতে পারছেন না কিংবা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নিচ্ছেন, তারা কিন্তু EMDR চিকিৎসা নিতে পারেন। আমাদের দেশে এখন আমরা অনেকেই EMDR থেরাপি নিয়ে কাজ করছে এবং এটি মূলত সারা পৃথিবীতেই কিন্তু EMDR PTSD বা কমপ্লেক্স PTSDর জন্য পরীক্ষিত একটি চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে EMDR সম্পর্কে যা বলা হয়েছে, তাহলে EMDR ইউজ রিদমিক আই মুভমেন্টস হোয়াইল, যেখানে পার্সন রিকল ট্রমাটিক মেমোরিজ টু হেল্প দেয়ার ব্রেন প্রসেস them more effectively, which can reduce PTSD symptoms. অর্থাৎ রিপ্রসেস করার একটা খুব কার্যকরীভাবে ব্যক্তির জীবনে ঘটে যাওয়া ট্রমাটিক যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো রিপ্রসেস করতে পারে, যে কারণে ব্যক্তির এই PTSD যে সিমটম আছে সেগুলো অনেকটা কমে আসে। তাছাড়া আমরা আরেকটি চিকিৎসা পদ্ধতির কথা বলতে পারি, তাহলে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে, dialectical behavior therapy focuses on skill for managing intense emotions and improving relationships. অর্থাৎ কথোপকথনের মধ্যে ব্যক্তির এই ট্রমার মধ্যে দিয়ে যারা তাদের যে মধ্যে যে একটা তীব্র আবেগীয় যন্ত্রণা বলে, সমস্যা বলে, এবং এই ব্যক্তির যে সম্পর্কের জায়গাগুলো, এই সম্পর্কের জায়গাগুলো ব্যক্তি যাতে আরও উন্নত করতে সেই জায়গাটাই কিন্তু সহায়তা করে থাকে। তাছাড়া এই কমপ্লেক্স ট্রমা আক্রান্ত ব্যক্তিদের জন্য এক্সপোজার থেরাপিও কার্যকরী। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস ইজ অফেন ইউজড ইন কনজাংশন উইথ কগনিটিভ থেরাপি। অর্থাৎ এই ব্যক্তি যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি, তারা যে বিষয়গুলো দ্বারা ট্রমাটাইজড হয় বা ভিকটিম হয়, সেই পরিস্থিতি বা সেই ঘটনাগুলো তারা এড়িয়ে চলে। এই এক্সপোজার থেরাপির মাধ্যমে তাদেরকে সেই পরিস্থিতি বা সেই ঘটনাগুলোর মুখোমুখি করা হয় এবং সাথে সাথে জ্ঞানগত জায়গাটাও কিন্তু এখানে, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারের সাথে সংযুক্ত করে এক্সপোজার থেরাপি চিকিৎসা পদ্ধতিটি যারা ট্রমা ভিকটিম পিপল আছে তাদের জন্য এই চিকিৎসা পদ্ধতি প্রদান করে থাকেন। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে, ইট ইনভলভ সেফলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। মনে রাখতে হবে এই এক্সপোজার থেরাপির ক্ষেত্রে কিন্তু খুব নিরাপদভাবে এবং ধাপে ধাপে গ্র্যাজুয়ালি ফেজিং ফ্রাইটেনিং মেমোরিজ, ভীতিকর যে সমস্ত মেমোরিজগুলো আছে, স্মৃতিগুলো আছে, অর সিচুয়েশনস টু লার্ন হাউ টু কোপ উইথ দ্যাম। পরিবেশে এই সমস্ত বিষয়গুলো কীভাবে তারা খাপ খাওয়াবে সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জ্ঞান দান করা হয়। এটি হলো এক্সপোজার থেরাপি। এটুকু হলো এই কমপ্লেক্স ট্রমা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য যে মনোবৈজ্ঞানিক চিকিৎসা কৌশলগুলোর সহায়তা নেওয়া হয়ে থাকে। এবার আমরা চলুন একটু আলোচনা করি এই কমপ্লেক্স ট্রমার মধ্যে দিয়ে যান তাদের ক্ষেত্রে কিছু আমাদের বিষয় মনে রাখতে হবে, নির্দেশনাগুলো, বিশেষ করে ইম্পর্টেন্ট রিকমেন্ডেশনস, কিছু যে জায়গাগুলোতে আমাদের নির্দেশনা দিতে হয় বা আমাদের মনে রাখতে হয়। প্রথমে বলেছে ফেজড অ্যাপ্রোচ, অর্থাৎ এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কিন্তু ধাপে ধাপে বা বিষয়গুলো কিভাবে সমন্বয় করে চিকিৎসা করতে হবে সেই চিকিৎসার জায়গাটা কিন্তু সেভাবে কিন্তু ফেজের মাধ্যমে সেগুলো সাজিয়ে নিতে হয়। এখানে তাই বলা হয়েছে ফেজড অ্যাপ্রোচ। এক্ষেত্রে বলা হয়েছে বিকজ কারণ কমপ্লেক্স ট্রমা অফেন রেজাল্ট ফ্রম প্রলংড অ্যান্ড ইন্টারপার্সোনাল অ্যাবিউজ, এ ফেজড অ্যাপ্রোচ ইজ অফেন রিকমেন্ডেড starting with stabilizing with life and building coping skills before directly processing traumatic memories. অর্থাৎ এই ট্রমা রিপ্রসেসের জায়গায় সরাসরি যাওয়ার আগে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। ব্যক্তি যাতে নিজের মধ্যে একটি স্টেবিলিটি আনেন বা স্টেবিলিটির জায়গাটাকে এনশিওর করা এবং ব্যক্তি যাতে কোপ করতে পারেন লাইফের বিভিন্ন এই পরিস্থিতিগুলোর সাথে, সেগুলো বিচার বিবেচনা করে সেরকম করে কিন্তু এই ফেজ আউট করে বা এরকম ফেজড অ্যাপ্রোচে আমাদের এই ট্রমা কমপ্লেক্স ট্রমা নিয়ে যারা কাজ করে তাদের এইভাবে এই জায়গাটা বিবেচনা করতে হয় বা এইভাবে জায়গাটাকে
তাদের মনে রাখতে হয়। এটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে রিকমেন্ডেশনের বলা হয়েছে তা হলো যে অনগোয়িং সাপোর্ট, অর্থাৎ যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি তাদের চিকিৎসার নেওয়ার পরেও কিন্তু তাদের সহযোগিতা লাগে, অর্থাৎ তাদের সহযোগিতাটা খুব দরকার। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে, যে শুধু চিকিৎসা নিলে হবে না, চিকিৎসার পাশাপাশি পরিবারের কাছের মানুষগুলো তাদের যাতে সহজে, বিশেষ করে যারা সহানুভূতিশীল মানুষ, কাছের মানুষ, তাদেরকে যারা অনুভব করেন, তারা যেন তাদের চিকিৎসার জায়গাটা নিশ্চিত করেন, সহযোগিতার জায়গাটা নিশ্চিত করেন। এই জায়গাটা বলছে অনগোয়িং সাপোর্ট। ট্রিটমেন্ট ফর কমপ্লেক্স ট্রমা শুড ইনক্লুড অনগোয়িং সাপোর্ট আফটার দ্য মেন থেরাপিউটিক ওয়ার্ক ইজ কমপ্লিটেড। মানে প্রধান চিকিৎসা, অর্থাৎ চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তাদের কিন্তু এই সহযোগিতার জায়গাটা চালিয়ে যেতে পারবে। এখানে আরেকটি যা বলা হয়েছে আমাদের রিকমেন্ডেশনের ক্ষেত্রে হলো অ্যাড্রেসিং কো অকারিং ইস্যুস। এই ট্রমা ভিকটিম পিপলদের আরও অন্যান্য জটিল মানসিক রোগ জন্ম নিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, মনে রাখতে হবে। এক্ষেত্রে বলছে কমপ্লেক্স ট্রমা ক্যান কো অকার উইথ আদার মেন্টাল হেলথ কন্ডিশনস লাইক ডিপ্রেশন অর সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার্স। এই ট্রমা ভিকটিম পিপল যারা, তাদের মধ্যে ডিপ্রেশন হতে পারে, কিংবা তারা অনেকে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, অর্থাৎ আমরা যাদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলি, তারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই কমপ্লেক্স ট্রমা ট্রিটমেন্ট বা পিটিএসডি ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ডিপ্রেশন এবং সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া এই ট্রমা ভিকটিম পিপলদের নিয়ে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মানবিক হতে হবে, দরদি হতে হবে। কারণ ট্রমা ভিকটিম পিপলগুলো যেহেতু তারা মানসিকভাবে খুব ভেঙে পড়ে, অর্থাৎ তাদের নার্ভ সিস্টেম কোনো চাপ নিতে পারে না, তারা অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়েন। সেই জন্য সেই মানুষগুলো, এবং তারা জীবনের বিভিন্ন পরিস্থিতির কারণে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রেক্ষিতে তাদের মানুষের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সেই জায়গাগুলো কিন্তু তাদের জীবনে খুব চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়ে যায়। সেই জন্য এই সমস্ত মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে তাদের সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু খুব সহানুভূতি জায়গাটা এবং মানবিক জায়গাটা খুব বিবেচনা করতে হবে এইভাবে। এবং সেই মানসিকতাটা এবং সেই সক্ষমতাটা যাদের আছে তারাই যেন এই ট্রমা ভিকটিম পিপলদের সহযোগিতার জায়গাটা বেছে নেন এবং তাদেরকে সেই সহযোগিতার মানসিকতা, সেই মানবিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যারা মানুষের কল্যাণে, মঙ্গলে যারা নিজেদেরকে নিবেদিত করতে চান, এই সমস্ত মানুষগুলো কিন্তু ট্রমা ভিকটিম পিপলদের সহযোগিতার জন্য অত্যন্ত পরিপূরক এবং সহায়ক। এক্ষেত্রে আমাদের যা বলা হয় তা হলো হিউম্যানিস্টিক অ্যান্ড স্ট্রেংথ বেসড অ্যাপ্রোচ। এক্ষেত্রে যা বলা হয় তা হলো ট্রিটমেন্ট শুড বি হিউম্যানাইজিং। চিকিৎসাটা কিন্তু খুব মানবিক দৃষ্টিভঙ্গিতে খুব দরদ দিয়ে মনোযোগ করতে হবে। এমপ্যাথেটিক, খুব সহানুভূতি, অ্যান্ড অ্যাকনলেজ স্ট্রেংথ, এবং শক্তি সম্পর্কে, নিজের দক্ষতা যোগ্যতা সম্পর্কে কিন্তু অবগত থাকতে হবে। দিস ইনভলভস ট্রিটিং ক্লায়েন্টস উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট টু কাউন্টার দ্য ডিহিউম্যানাইজেশন দ্যাট ক্যান রেজাল্ট ফ্রম ট্রমা। অর্থাৎ এই ট্রমা কিন্তু মানুষের মধ্যে যে ডিহিউম্যানাইজেশন যেটা তাদের মধ্যে বিকাশ হলো, সেটার বিপরীতে কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে তারা তো এমনি মানুষের প্রতি বা পরিবেশ পরিস্থিতির প্রতি তারা আস্থা, বিশ্বাস হারিয়ে ফেলেছে। যারা তাদের সহযোগিতা করবেন বা সহযোগিতার জন্য চেষ্টা করেন, তাদের কিন্তু জায়গাটা মনে রাখতে হবে, তাদের আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য কিন্তু খুব দরদ দিয়ে, খুব মানবিক এবং মমতা দিয়ে কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। এবং তাদের নিজেদের যে বিশ্বাসের জায়গাটা, যে বিষয়গুলো তারা জীবনের ঘটনার পরিস্থিতির কারণে বিশ্বাসের জায়গা থেকে হারিয়ে ফেলেছেন, সেই জায়গাগুলো তারা যাতে পুনঃস্থাপন করতে পারেন, সেই বিশ্বাসের জায়গাটা যেন তারা ফিরে আসতে পারেন, তারা যেন নিজেদের সক্ষমতার জায়গাটা, মানবিক জায়গাগুলো এবং নিজেদের সক্ষমতার জায়গাগুলো তারা খুঁজে পায়, সেই জায়গাটায় অত্যন্ত দরদ দিয়ে, সহানুভূতি দিয়ে এবং মানবিক বোধ যাদের আমাদের আছে, আমরা যেন সেই জায়গাগুলো
আমরা মনে রেখে আমরা যেন এইসব মানুষের কাছে আমরা ফিরি, নয়তোবা তাদের মধ্যে যে হারানো বিশ্বাস এবং তারা নিজেরা যেরকম করে এই পরিস্থিতির প্রেক্ষিতে নিজেদের মধ্যে যে বিশ্বাস জন্ম নিয়েছে সেই বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব হবে না। সেই জন্য আমরা যারা তাদের সহযোগিতা করতে চাই তাদের নিজেদের সক্ষমতা এবং নিজেদের মধ্যে এই গুণাবলীগুলো আমাদের আছে কিনা সেগুলো আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে এবং এই ট্রমা ভিকটিম পিপলসদের সহযোগিতা করার জন্য, তাদের সেবা প্রদানের জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এটুকু আজকে আলোচনা করার জন্য আমি বেছে নিয়েছি। আমি যতটুকু বুঝেছি বলার চেষ্টা করেছি। আমার এই বলার মধ্যে যদি কোনো অপর্যাপ্ততা থাকে আপনারা আশা করি আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের বিভিন্ন উৎস আছে জানার, তাছাড়া যারা সহযোগিতা করেন তাদের সহযোগিতা আমরা যারা এরকম পরিণতির মধ্যে দিয়ে যাচ্ছে তারা অবশ্যই চাইব। ভালো থাকবেন। মানসিক সুস্থতাকে আমরা গুরুত্ব দিব, শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আমরা মনোযোগী হব। শুধু শারীরিক স্বাস্থ্যের গুরুত্বের জায়গাটাই আমরা বিবেচনা করব না। মানসিক স্বাস্থ্যের সুস্থতা ছাড়া শারীরিক সুস্থতাও কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। তাছাড়া আমরা অনেকেই জানি মানসিক অসুস্থতা শারীরিক অনেক অসুস্থতার কারণ এবং সেই অসুস্থতাকে জটিল করার ক্ষেত্রে ভূমিকা রাখে। সুতরাং মানসিক সুস্থতা কোনো অংশে শারীরিক সুস্থতার চেয়ে গুরুত্বপূর্ণ কম নয়। তাই আমরা উভয় স্বাস্থ্যকে গুরুত্ব দেব, মানসিক এবং শারীরিক। তাছাড়া মানসিক স্বাস্থ্যের সম্পর্কে আমরা যত বেশি সচেতন হব, মানসিক সংকট, শারীরিক সংকট, উভয় সংকট থেকে কিন্তু আমরা নিজেদেরকে অনেকাংশেই রক্ষা করতে পারব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।